আজকে আমরা ডক্টর এপিজে আব্দুল কালামের লেখা স্ট্রং রুটস এই গল্পটি পড়ব। ডক্টর এপিজে আব্দুল কালাম তার আত্মজীবনী দ্য উইংস অফ ফায়ার এটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী, অটোবায়োগ্রাফি। তার আত্মজীবনী থেকে এটা নেওয়া হয়েছে। এই স্ট্রং রুটস হলো দ্য উইংস অফ ফায়ারের প্রথম অধ্যায়। ডক্টর এপিজে আব্দুল কালাম, তোমরা সবাই জানো, তিনি আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি। তিনি একজন মহান বিজ্ঞানীও ছিলেন এবং তিনি যে এত বড় মহামানুষে পরিণত হয়েছিলেন তার জন্য কি একটা স্ট্রং রুট, শক্তিশালী শেকড়ের দরকার হয়। তো সেই শক্তিশালী শেকড়টা তার জীবনে কি ছিল এবং কারা ছিলেন সেইটা তিনি বোঝানোর জন্য তার অটোবায়োগ্রাফির আত্মজীবনী প্রথম অধ্যায়েই এই স্ট্রং রুটসটি উল্লেখ করেছেন যে তার জীবনে এত বড় একটা বৃক্ষ হওয়ার পেছনে তার মূল অবদানটা কার ছিল। তিনি তার প্রথম শৈশব, পিতামাতা, তার যে পরিবেশে তিনি বড় হয়েছেন সেগুলোকে তিনি এই অধ্যায়ে বর্ণনা করেছেন, এই প্রথম অধ্যায়ে বর্ণনা করেছেন। এই প্রথম অধ্যায়টা আমরা যখন পড়ে শেষ করব তখন আমরা বুঝতে পারবো যে তার জীবনে তার পিতামাতা এবং তার যে আশেপাশে পরিবেশ, তার বৃদ্ধি, তার সুরক্ষা, সমস্ত কিছু, তার যে শিকড় জীবনের, তিনি কতটা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার জীবনের প্রতি, তার মূলের প্রতি, মানে তার পিতামাতার প্রতি, সেটা আমরা এই অধ্যায়টার শেষে আমরা সেটা বুঝতে পারবো। তো আমরা প্রথমেই গল্পটা শুরু করি, চলো। I was born into a middle-class Tamil family in the island town of Rameswaram in the erstwhile Madras state. I was born into a middle-class Tamil family. আমি জন্মগ্রহণ করেছিলাম একটি মধ্যবিত্ত তামিল পরিবারে। ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম, রামেশ্বরমের একটি আইল্যান্ড টাউনে, একটি দ্বীপ শহরে জন্মগ্রহণ করেছিলাম এবং এটি ইন দ্য আর্স্টওয়াইল মাদ্রাস স্টেটের অন্তর্গত ছিল, পূর্বতন যে মাদ্রাস রাজ্য তার অন্তর্গত ছিল। মাই ফাদার, আমার বাবা জৈনুল আবদিন, হ্যাড neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এখানে এই লাইনটার মানে দেখো, আমার বাবা জৈনুল আবদিন, তেনার পিতার নাম কি ছিল? জৈনুল আবদিন। হ্যাড নিদার মাচ ফর্মাল এডুকেশন, তিনি তার বেশি প্রথাগত শিক্ষা ছিল না, নর মাচ ওয়েলথ, সম্পত্তিও বেশি ছিল না, কিন্তু এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তিনি কি ধারণ করতেন? গ্রেট ইনেট উইজডম, তার ছিল একটা অন্তর্নিহিত মহান জ্ঞান আর একটি সত্যিকারের মহানুভব আত্মা। হি হ্যাড অ্যান আইডিয়াল হেল্পমেট, তার একটি আদর্শ সহধর্মিনী হলেন মাই মাদার আশিয়াম্মা, আমার মা আশিয়াম্মা। তা ডক্টর এপিজে আব্দুল কালামের পিতার নাম হলো জৈনুল আবদিন আর মাতার নাম হলো আশিয়াম্মা। I do not recall the exact number of people she fed every day, but I am quite certain that far more outsiders ate with us than all the members of our own family put together. বলছে আমি নিশ্চিত কতজন মানুষকে আমার মা প্রতিদিন খাওয়াতেন তা আমার ঠিক মনে পড়ে না, কিন্তু আমি একদম নিশ্চিত যে আমাদের নিজেদের পরিবারে যতজন সদস্য আছে তাদের থেকে বেশি সংখ্যক বাইরের মানুষ আমাদের বাড়িতে খেতেন। মাই প্যারেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল, আমার পিতামাতা একটি আদর্শ সঙ্গী হিসাবে
একটি আদর্শ দম্পতি হিসাবে সবাই প্রত্যেকে তাদেরকে গণ্য করত। মাই মাদার্স লিনিয়েজ was the more my mother's lineage was the more distinguished, one of her forebears having been bestowed the title of Bahadur by the British. আমার মায়ের বংশমর্যাদা ছিল অনেকটাই বেশি। ওয়ান অফ আর ফোরবিয়ার্স, তাদের একজন পূর্বপুরুষ, হ্যাভিং বিন বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই দ্য ব্রিটিশ, বলছে ব্রিটিশদের দ্বারা বাহাদুর তার যে উপাধি তারা গ্রহণ করেছিলেন, তাদের একজন পূর্বপুরুষ। I was one of many children, a short boy with rather undistinguished looks, born to tall and handsome parents. আমি অনেকগুলি ছেলে মেয়ের মধ্যে একজন ছিলাম, একজন লম্বা এবং সুদর্শন দেখতে পিতামাতার একটি ছোটখাটো একটি বালক। We lived in our ancestral house. আমরা আমাদের পৈতৃক ভিটেতে বসবাস করতাম। Which was built in the middle of the 19th century. বলছে যেটি 19বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে যেটি তৈরি হয়েছিল। It was a fairly large পাক্কা house made of limestone and brick on the Mosque Street in Rameshwaram. এটি রামেশ্বরমের মস্ক স্ট্রিটে ইট আর চুনাপাথর দিয়ে তৈরি ছিল একটা বেশ বড় পাকা বাড়ি। আমার মাই austere father used to avoid all inessential comforts and luxuries. However, all necessities were provided for in terms of food, medicine, or clothing. In fact, I would say mine was a very secure childhood, materially and emotionally. আমার কঠোর সংযমী বাবা, আমার বাবা খুবই সংযমী ছিলেন এবং তিনি সমস্ত রকমের অপ্রয়োজনীয় যে বিলাসিতা, আরামপ্রদায়ী জিনিসগুলো, সেইগুলোকে তিনি অপছন্দ করতেন এবং সেগুলি থেকে দূরে থাকার চেষ্টা করতেন। কিন্তু সমস্ত রকমের প্রয়োজনীয় যেগুলো সুবিধাগুলি, সেগুলো কিন্তু তিনি প্রোভাইড করতেন, যেমন খাওয়ার দাওয়ার, ওষুধপাতি, জামা কাপড়। ইনফ্যাক্ট আমি কি বলবো, যাই হোক, আমি এটা মনে করি যে আমি কিন্তু বলবো যে আমার একটা খুবই সুরক্ষিত ছেলেবেলা ছিল, সেটা মেটেরিয়ালের দিক থেকেই হোক, যেটা আর্থিক এবং মানসিক ইমোশনাল সমস্ত অনুভবের দিক থেকেই হোক, একটি খুবই সুরক্ষিত ছেলেবেলা ছিল। I normally ate with my mother sitting on the floor of the kitchen. আমি সাধারণত আমার মায়ের সাথে রান্নাঘরের মেঝেতে বসে খাওয়া দাওয়া করতাম। She would place a banana leaf before me, on which she then ladled rice and aromatic sambar, a variety of sharp homemade pickle, and a dollop of fresh coconut chutney. আমি সাধারণত আমার মায়ের সাথে খেতাম। তিনি আমার সামনে একটি প্রথমে কলা পাতা রাখতেন, তার উপরে তিনি কি করতেন, তিনি আমার কলা পাতার উপর ভাত, সুগন্ধি সম্বর ডাল, একটি ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, ঝাঁঝালো ঝাল আচার, এই সমস্ত বাড়িতে তৈরি আচার, এবং একটি একদলা নারকেলের চাটনি দিতেন। দ্য শিবা টেম্পল which made Rameshwaram so famous to pilgrims. Shiva temple, শিব মন্দির, which made Rameshwaram so famous to pilgrims,
was about a 10-minute walk from our house. Our locality was predominantly Muslim, but there were quite a lot of Hindu families too, living amicably with their Muslim neighbors. হচ্ছে একটি শিব মন্দির ছিল যা রামেশ্বরম, যেটার জন্য রামেশ্বরম বিখ্যাত সমস্ত তীর্থযাত্রীদের কাছে। ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম আওয়ার হাউস। এপিজে আব্দুল কালাম সাহেবের বাড়ি থেকে, কালাম স্যারের বাড়ি থেকে 10 মিনিটের হাঁটা পথ ছিল সেই রামেশ্বরমের শিব মন্দিরটি। আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। বলছে আমাদের যে বসতি যে এলাকা ছিল, আমাদের লোকালিটি ছিল, সেইটা একদম মুসলিম জনবসতির প্রিডমিনেন্ট মুসলিম প্রধান এলাকা ছিল। বাট দেয়ার ওয়্যার কোয়াইট আ লট অফ হিন্দু ফ্যামিলিজ টু, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবারও বসবাস করত। লিভিং অ্যামিকেবলি উইথ দেয়ার মুসলিম নেবার্স, তারা হচ্ছে সমস্ত মুসলিম পরিবারদের সাথে, মুসলিম প্রতিবেশীদের সাথে খুব বন্ধুত্বপূর্ণভাবেই বসবাস করত। There was a very old mosque in our locality where my father would take me for evening prayers. সেখানে একটি অনেক প্রাচীন একটি মসজিদ ছিল আমাদের বসতিতে, যেখানে আমার বাবা আমাকে নিয়ে যেত সন্ধ্যার প্রার্থনার জন্য। I had not the faintest idea of the meaning of the Arabic prayers chanted, but I was totally convinced that I had not the faintest idea of the meaning of the Arabic প্রেয়ার্স চ্যান্টেড, যে আরবি ভাষাতে যে সমস্ত প্রার্থনাগুলো করা হতো সেখানে, আমার সেটা সম্পর্কে বিন্দুমাত্র সামান্যতম কোনো ধারণাও ছিল না। কিন্তু আমি টোটালি, আমার এটা পূর্ণ বিশ্বাস ছিল, টোটালি আমি প্রভাবিত ছিলাম যে রিচড গড, তিনি নিশ্চিত ছিলেন যে সেইটি ভগবান অবধি পৌঁছয়। When my father came out of the mosque after the prayers, people of different religions would be sitting outside waiting for him. যখন প্রার্থনা থেকে আমার বাবা বেরিয়ে আসতো মসজিদের থেকে, প্রার্থনা শেষ হয়ে যাওয়ার পর, পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন, বিভিন্ন ধর্মের মানুষেরা ওই মসজিদের বাইরে অপেক্ষা করত, ওয়েটিং ফর হিম, অপেক্ষা করত তেনার বাবার জন্য। মেনি অফ দেম offered bowls of water to my father. অনেকেই, তার মধ্যে অনেকেই কি অফার করত, একটা বাটিতে জল, আমার বাবাকে একটি বাটিতে জল অফার করত, জলপাত্র তুলে দিত। who would dip his fingertips in them and say a prayer. যিনি কি করতেন, আমার পিতা কি করতেন, সেটিতে নিজের আঙুলগুলি ডুবিয়ে দিতেন এবং একটি প্রার্থনা করতেন। দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস। এরপরে সেই জলটি তেনারা যারা বিভিন্ন ধর্মের লোকজনেরা আসতেন তারা নিয়ে চলে যেতেন তাদের বাড়িতে যদিও কোনো অসুস্থ থাকে তাদের জন্য। I also remember people visiting our home to offer thanks after being cured. যারা সুস্থ হয়ে যেতেন তারপরে তারা আমাদের বাড়িতে দেখা করতে আসতেন ধন্যবাদ জানানোর জন্য। Father always smiled and asked them to thank Allah the merciful. বাবা সবসময় হাসতেন, সেই সময় মৃদু হাসতেন আর তিনি বলতেন যে করুণাময় আল্লাহকে তোমরা ধন্যবাদ জানাও, তিনি সব ক্ষমা করবেন। The high priest of Rameshwaram temple, Pakshi Lakshmana Sastri, was a very close friend of my father's. One of the most vivid memories of my early childhood is the
is of the two men, each in the traditional attire, discussing spiritual matters. এখানে রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, তিনি একজন খুবই কাছের বন্ধু ছিলেন, কাছের মিত্র ছিলেন। তার আমার ছেলেবেলাকার মেমোরির মধ্যে সব থেকে যেটি একদম উজ্জ্বল হয়ে আছে তার মধ্যে একটি হলো যে তারা দুজনেই, সেই দুটি বন্ধু দুজনেই তাদের নিজস্ব ট্র্যাডিশনাল পোশাক পরে, আমার পিতা মুসলমানদের পোশাক পরেছেন এবং সেই রামেশ্বরমের হিন্দু টেম্পেলের প্রধান পুরোহিত তাদের নিজেদের পোশাক পরেছেন এবং তারা কি ডিসকাস করছেন, যে আধ্যাত্মিক ব্যাপার স্যাপার ডিসকাশন করছেন। এটা ছিল আমার খুবই ছেলেবেলার মেমোরির একটি উজ্জ্বল স্মৃতি। When I was old enough to ask questions, I asked my father about the relevance of prayer. যখন আমি একটু প্রশ্ন করার মতন বড় হলাম, আমি আমার পিতাকে জিজ্ঞাসা করলাম এই প্রার্থনার গুরুত্বপূর্ণতা সম্পর্কে, প্রার্থনার যে কি মাহাত্ম্য, কি তার যে প্রার্থনার তাৎপর্য, এটি সম্পর্কে আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। My father told me that there was nothing mysterious about prayer. আমার বাবা বললেন যে সেটাতে কিন্তু কিছুই রহস্যময় নেই এই প্রার্থনা সম্পর্কে। Rather, prayer made possible a communion of the spirit between people. তাছাড়া বরং এই প্রার্থনাই মানুষের আত্মার মধ্যে সংযোগ স্থাপন করতে সম্ভব করছে। তিনি বললেন যে when you pray, he said, তিনি বলছেন যে when you pray you transcend your body and become a part of the cosmos which knows no division of wealth, age, caste and creed. তিনি বললেন যে যখন তুমি প্রার্থনা করবে তখন তুমি তোমার দেহটাকে অতিক্রম করবে এবং এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটি ভাগে পরিণত হয়ে যাবে, একটি পার্টে পরিণত হবে, বিশ্ব ব্রহ্মাণ্ডের অংশে পরিণত হয়ে যাবে, যেটি কোনো ওয়েলথ, সম্পত্তি, এজ, বয়স, কাস্ট, কোনো ভেদাভেদ, কাস্ট, ক্রিড, কোনো রকমের সাম্প্রদায়িকতা, বিভেদতা, এই সমস্ত কিছুই জানে না। My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা পারতেন সমস্ত রকমের জটিল আধ্যাত্মিক ধারণাগুলোকে একদম সাধারণ, একদম মাটিস্পর্শী তামিলে পরিণত করে দিতে। He once told me, তিনি একদা আমায় বলেছিলেন, in his own time, in his own place, in what he really is and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. In his own time, প্রতিটি মানুষ নিজের কালে, in his own place, নিজ স্থানে, in what he really is, তা সে প্রকৃতার্থে যা সেটি, and in the stage he has reached, এবং সে যতটা পর্যায়ে পৌঁছাক না কেন, good or bad, ভালো কিংবা মন্দ, every human being, প্রত্যেকটা মানুষ, is a specific element, প্রত্যেকটা মানুষ হলো একটা বিশিষ্ট উপাদান, within the whole of the manifest divine being, প্রত্যেকটা আধ্যাত্মিক সত্তার একটি বিশিষ্ট উপাদান হলো মাটিস্পর্শী তামিলে পরিণত করে দিতে। He once told me, তিনি একদা আমায় বলেছিলেন, in his own time, in his own place,
in what he really is and in the stage he has reached, good or bad. Every human being is a specific element within the whole of the manifest divine being. In his own time, প্রতিটি মানুষ নিজের কালে, in his own place, নিজ স্থানে, in what he really is, তা সে প্রকৃতার্থে যা সেটি, and in the stage he has reached, এবং সে যেই যতটা পর্যায়ে পৌঁছাক না কেন, গুড অর ব্যাড, ভালো কিংবা মন্দ, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ, ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, প্রত্যেকটা মানুষ হলো একটা বিশিষ্ট উপাদান, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং, প্রত্যেকটা আধ্যাত্মিক সত্তার একটি বিশিষ্ট উপাদান হলো মানুষ। সো why be afraid of difficulties, sufferings and problems? সুতরাং সমস্ত রকম সমস্যা, প্রতিকূলতা, দুঃখ, ভোগান্তি, এই সমস্ত থেকে ভয় কেন পাবো? when troubles come, যখন সমস্যা আসে, try to understand the relevance of your sufferings. তোমার যে সমস্ত প্রতিকূলতাগুলো আসছে, যে সমস্ত দুর্ভোগগুলো আসছে, সেগুলোর তাৎপর্য বোঝার চেষ্টা করো। যখন সমস্যা আসবে না, তখন তোমার ভোগান্তির তাৎপর্যটা বোঝার চেষ্টা করো। Adversity always presents opportunities for introspection. প্রতিকূলতা সবসময় একটা সুযোগ এনে দেয় নিজের মধ্যে দেখার, ইন্ট্রোস্পেকশনের জন্য, আত্মসমালোচনা, আত্মসমীক্ষার জন্য সুযোগ করে দেয়। তিনি আরো বললেন, why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তিনি তার পিতাকে তখন জিজ্ঞাসা করলেন, why don't you say this to the people who come to you for help and advice? তাহলে তুমি যারা তোমার কাছ থেকে সাহায্য এবং মতামত চাওয়ার জন্য আসেন, সাহায্য চান, তাহলে তাদেরকে আপনি কেন এগুলো বলেন না? He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি আমার কাঁধে হাত রাখলেন এবং আমার চোখের দিকে সোজা তাকালেন আমার চোখে। For quite some time he said nothing. কিছু সময়ের জন্য তিনি কিচ্ছু বললেন না, as if he was judging my capacity to comprehend his words. তিনি কিছুক্ষণের জন্য কোনো কিছু বললেন না। তিনি যেন আমাকে আমার চোখের দিকে তাকিয়ে যেন তিনি আমার ধারণা, সমস্ত তার কথাগুলো বোঝার, আমার যে ধারণা, আমার যে ক্ষমতা, সেটিকে জাজ করছিলেন, যে আমি তার কথাটা কতটা উপলব্ধি করতে চাইছি, তিনি সেটা বিচার করছিলেন। Then he answered in a low, deep voice. তারপরে তিনি উত্তর করলেন একটি মৃদু, একটা গভীর স্বরে। His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তর আমাকে এক অদ্ভুত শক্তি আর অনুপ্রেরণায় ভরিয়ে তুলেছিল। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. Whenever they are in trouble, they look for someone to help. বলছে, মানুষ যখন একা হয়ে যায়, তখন তার একটা প্রকৃতিগত স্বভাব, সে তখন একজন সঙ্গ খুঁজতে শুরু করে। যখনই সে কোনো অসুবিধায় পড়বে, whenever they are in trouble, they look for someone to help them. যখনই সে কোনো সমস্যায় পড়বে, তখন সে একটি হাত খোঁজার চেষ্টা করে যে তাকে সাহায্য করবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. সে যখনই কোনো সংকটের সম্মুখীন হবে, তখন
যখনই whenever they reach an impasse they look to someone to show them the way out, যখন সে কোনো একটা খুব সংকটের মুখোমুখি হয়ে যাবে সে তখন খুঁজবে একটি মানুষের হাত যে তাকে সেখান থেকে বার করে নিয়ে যাবে, একটা ওয়ে আউট দেখাবে, একটা পথ দেখাবে। Every recurrent anguish, longing, desire finds its own special helper. প্রত্যেকটা যন্ত্রণা, কামনা, আকাঙ্ক্ষা তাদের নিজস্ব বিশেষ সাহায্যকারীকে খোঁজার চেষ্টা করে। for the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. যেসব মানুষেরা আমার কাছে বিপদে পড়ে আসে আমি তাদের প্রার্থনা আর অঞ্জলি দিয়ে তাদের আসুরিক শক্তিকে প্রশমিত করার জন্য তাদের কাছে একটা মাধ্যম, একটি তাদের আধ্যাত্মিক পথে তাদের যে সমস্ত রকমের আসুরিক শক্তিগুলো এসে পড়েছে সে আসুরিক শক্তিগুলোকে ভগবানের প্রার্থনার মাধ্যমে সেগুলোকে বিনাশ করার একটি মাধ্যম। This is not a correct approach at all and should never be followed. এটি কোনোভাবেই একটি সঠিক পথ নয় এবং কখনোই মেনে চলা উচিত নয়, কখনোই এই পথ অনুসরণ করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of the fulfillment within ourselves. বলছে যে ভয়তাড়িত ভবিষ্যতের ছবি আমাদের মনে যে বলছে যে one must understand the difference between a fear-ridden vision of destiny. ভবিষ্যতে কি হবে সেটা আমাদের সব সময় ভয় দেখায় এবং এই দৃশ্যটা that enables us to seek the enemy of fulfillment within ourselves. এবং নিজের মধ্যে যে শক্তিটা থাকে নিজেকে সম্পূর্ণ করার জন্য সেই শক্তিটাকে যেন সেই শক্তিটা পূরণ করার জন্য চাই। এই শক্তিটা যে নিজের মধ্যে নিজেকে পূর্ণ করার যে শক্তিটি আছে এবং এই ভবিষ্যতে কি হবে সেটির ভয়, এই দুটোর মধ্যে পার্থক্য নির্ধারণ করাটা কিন্তু প্রত্যেকটা মানুষের দরকার, প্রত্যেকটা মানুষের প্রয়োজন। ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। এই পার্থক্যটা একজনের পুরোপুরিভাবে নির্ধারণ করা উচিত। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে আছে আমার পিতা ভোর 4টের সময় ঘুম থেকে উঠে যেতেন এবং নামাজ পড়তেন ভোর হওয়ার আগেই। After the নামাজ পড়ার পরে he used to walk down to a small coconut grove he owned. তারপরে তিনি পায়ে হেঁটে চলে যেতেন about 4 miles from our town. আফটার দ্য নামাজ পড়ার পরে তিনি পায়ে হেঁটে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটি ছোট নারকেলের বাগান ছিল যেটার মালিক আমার বাবাই ছিল, সেখানে তিনি চলে যেতেন। He would return with about a dozen coconuts tied together thrown over his shoulder. তার কাঁধে তিনি এক কাঁদি কোকোনাট নিয়ে আসতেন, ডাব নিয়ে আসতেন। only then would he have his breakfast. এবং তারপরেই তিনি তার প্রাতরাশ সারতেন। This remained his routine even when he was in his late 60s. যখন তিনি down to a small coconut grove he owned. তারপরে তিনি পায়ে হেঁটে চলে যেতেন about 4 miles from our town. আফটার দ্য নামাজ পড়ার পরে তিনি পায়ে হেঁটে আমাদের বাড়ি থেকে 4 মাইল দূরে একটি ছোট নারকেলের বাগান ছিল যেটার মালিক আমার বাবাই ছিল, সেখানে তিনি চলে যেতেন। He would return with
about a dozen coconuts tied together thrown over his shoulder. তার কাঁধে তিনি এক কাঁদি কোকোনাট নিয়ে আসতেন, ডাব নিয়ে আসতেন। only then would he leave his breakfast, only then he would have his breakfast, এবং তারপরেই তিনি তার প্রাতরাশ সারতেন। This remained his routine even when he was in his late 60s. যখন তিনি 60 বছরেরও ঊর্ধ্ব হয়ে গেছেন, 60 বছর হতে চলছে, তখনও তিনি এই রুটিনটাকে মেনে চলতেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমার সারা জীবনে আমার বিজ্ঞান কারিগরি নিজস্ব জগতে আমি আমার বাবার সমস্ত রকমের আদর্শগুলো অনুসরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the fundamental truths revealed. I have endeavored to understand the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. এখানে তিনি বলছেন, কালাম সাহেব বলছেন যে আমার বাবা যে মৌলিক সত্যগুলি প্রকাশ করেছিলেন, I have endeavored to understand the fundamental truth revealed to me by my father. আমি সেগুলোর উপর বিশ্বাস করে চলার চেষ্টা করেছি, যে and feel and convinced that there exists a divine power, এবং এটা নিয়ে আমি এই বিশ্বাসে উপনীত হয়েছি যে সেখানে সত্যি একটি দিব্য শক্তি আছে, যেটা আমার মানুষের সমস্ত রকমের বিভ্রান্তি, সমস্ত রকমের দুঃখ কষ্ট, একাকিত্ব, ব্যর্থতা কে সমস্ত কিছু থেকে আমাদেরকে উপরে তুলে দেয়, সমস্ত কিছু থেকে উতরাতে সাহায্য করে, এবং আমাদেরকে একটি যথার্থ গন্তব্যে, আমাদের যে সত্যিকারের গন্তব্য সেখানে গাইড ওয়ান টু ওয়ান্স ট্রু প্লেস, আমাদের যে সত্যিকারের গন্তব্য সেখানে পৌঁছাতে সাহায্য করে। অ্যান্ড ওয়ান্স অ্যান ইন্ডিভিজুয়াল সার্ভস হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড। এবং যখনই একটি ব্যক্তি তার মানসিক শারীরিক বন্ধন ছিন্ন করতে সক্ষম হবে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখন স্বাধীনতার পথে, হ্যাপিনেস সুখের পথে, এবং মানসিক শান্তির পথে। এখানেই গল্পটি শেষ হয়ে গেল। তাহলে এই গল্পটিতে আমরা বুঝতে পারলাম যে তার পিতার আদর্শ, তার মাতা সব প্রত্যেক দিন তাদের পরিবারে যতজন আছে তাদের থেকেও বেশি লোকেদের খাওয়ার ব্যবস্থা করতেন। তার মানে তারা কতটা উদার, কতটা সহজ সরল মানুষ ছিলেন, এবং তারা জীবনে সমস্ত রকমের অপ্রয়োজনীয় সমস্ত বিলাসিতা থেকে দূরে থাকতেন। তারা অপ্রয়োজনীয় বিলাসিতা থেকে দূরে থাকতেন বলেই তো তারা সেই সমস্ত অর্থগুলো দিয়ে মানুষের সেবা করতে পারতেন। জীবনে যদি ভালো কিছু করতে হয় তো কিছু অপ্রয়োজনীয় জিনিসগুলো থেকেও দূরে থাকতে হবে, সেটাই তিনি এখানে প্রকাশ করতে চেয়েছেন। যে আমার যে ছেলেবেলা ছিল সেখানে আমার পিতামাতার আদর্শে গড়ে ওঠা, আমি আমার এতে সায়েন্স অ্যান্ড টেকনোলজি এই সমস্ত বিজ্ঞানের জগতেও আমি সেটাকে কিন্তু মেনে চলার চেষ্টা করতাম, এবং এটা বিশ্বাস করতাম যে তিনি যে সত্যগুলো আমার কাছে তুলে ধরেছেন সেগুলো থেকে আমি এটাতে উপনীত হয়েছি যে না, সেখানে সত্যিই একটা দিব্য শক্তি আছে যেটা আমাদেরকে কিন্তু গাইড করে, যেটা আমাদেরকে আমাদের নিজস্ব জায়গাতে পৌঁছাতে সাহায্য করে। আমরা কর্মজীবনে যে সমস্ত বাধা বিপত্তি, সমস্ত কুপ্রভাবের মধ্যে আসি, সমস্ত দুঃখ, কনফিউশন, এই সমস্ত বিভ্রান্তির মধ্যে চলে আসি, সেগুলো থেকে আমরা কিভাবে উত্তীর্ণ হব সেটাও আমাদের কিন্তু সেই দিব্য শক্তি পথ প্রদর্শন করে, এবং আমাদের মানসিক শারীরিক বন্ধন ছিন্ন করে আমাদেরকে স্বাধীনতার পথে নিয়ে যায় এবং মানসিক শান্তি প্রদান করে। এবং এই মানসিক শান্তিই কিন্তু মানুষের চরম লক্ষ্য।
এই তিনি এভাবেই এটা তুলে ধরেছেন তার উইংস অফ ফায়ার নামক তার যে আত্মজীবনী, তার অটোবায়োগ্রাফি, সেটাতে তিনি এই প্রথম অধ্যায়ে তার জীবনের যে মূল শক্তিশালী মূলটা কি ছিল, যে তিনি এত মহামানবে পরিণত হয়েছেন, মহামানব হওয়ার পেছনের যে মূল তার পিতার যে মৌলিক সত্য, সে সত্যগুলি কিভাবে তিনি উন্মোচিত করেছিলেন প্রথম জীবনে, সেটাতে তিনি তার কি অভিজ্ঞতা সেইটা তিনি তুলে ধরেছেন এই প্রথম চ্যাপ্টারে। এখানে 3টি প্রশ্ন দিয়েছে, চলো 3টি প্রশ্ন দেখা যাক। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্ট্রং রুটস ইন দিস এক্সট্র্যাক্ট? এটা কিন্তু স্ট্রং রুটস, এটা প্রথমেই বললাম যে দ্য উইংস অফ ফায়ার তার আত্মজীবনী থেকে নেওয়া হয়েছে। ইট রেফার্স টু দ্য অথার্স ফ্যামিলি ট্রি, এটা লেখকের পরিবারের বংশ চিত্র বর্ণনা করে, বংশ যে পূর্বপুরুষ এইরকম। ইট সিম্বলাইজেস দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ ইনস্টিলড ইন দ্য অথার ডিউরিং হিজ চাইল্ডহুড। It describes the strong trees near his childhood home. It foreshadows the author's future achievements. তাহলে উত্তরটা হবে ইট সিম্বলাইজেস, এটা কি সিম্বলাইজ করে? দ্য ইম্পর্টেন্ট ভ্যালুজ, তার মধ্যে যে মূল যে নীতিগুলো ছিল, মূল্যবোধগুলো ছিল, সেগুলো তার ছেলেবেলাতে তার লেখকের মধ্যে গেঁথে দেওয়া হয়েছিল। তাকে গেঁথেছিল তার পিতা। Who is Jainul Abidin in this extract? A close friend of the author's father, তার বাবার একজন কাছের বন্ধু। He is the author's grandfather, তার লেখকের হচ্ছে ঠাকুরদা। The author's father, লেখকের বাবা। আর টিচার অফ দ্য অথর, লেখকের শিক্ষক। উত্তরটা কি হবে? ডক্টর এপিজে আব্দুল কালামের পিতার নাম কি ছিল? জয়নুল আবদিন, দ্য অথার্স ফাদার। 3 নম্বর প্রশ্ন, হোয়াট লেসন ডাজ দ্য অথর লার্ন ফ্রম হিজ ফাদার্স ওয়ার্ডস অ্যাবাউট ট্রাবলস অ্যান্ড সাফারিংস? তার পিতার যে কথাগুলি ছিল, শব্দগুলি ছিল, যে সমস্যা এবং দুর্ভোগ সম্পর্কে, সেটা থেকে লেখক কি শিক্ষা পেয়েছিলেন, কি শিক্ষা অর্জন করেছিলেন? টু অ্যাভয়েড ডিফিকাল্টিস অ্যাট অল কস্ট, যে কোনো মূল্যে সমস্যাকে এড়িয়ে চলে যেতে হবে। টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, যে কোনো সমস্যাকে, যে কোনো প্রতিকূলতাকে একটা অপরচুনিটি, সুযোগ হিসেবে নিতে হবে নিজের বৃদ্ধি এবং আত্ম উন্মোচনের জন্য। টু রিলে অন আদার্স ফর হেল্প ডিউরিং ডিফিকাল্ট টাইমস, অন্যের ওপর নির্ভর হয়ে যেতে হবে তো ডিফিকাল্ট সময়ে। টু ব্লেম গড ফর মিসফরচুন, যে কোনো রকমের মিসফরচুনের জন্য, যে কোনো রকমের দুর্ঘটনার জন্য ভগবানকে দোষারোপ করতে হবে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? টু ভিউ চ্যালেঞ্জেস অ্যাজ অপরচুনিটিস ফর গ্রোথ অ্যান্ড সেলফ ডিসকভারি, নিজের আত্ম উন্মোচন এবং বৃদ্ধির জন্য এটিকে একটি সমস্ত সমস্যাগুলিকে একটি সুযোগের মতন করে দেখতে হবে, যেন সেটা অপরচুনিটি নিজেকে আরও ভালো করে তৈরি করার। তো আজকে এতটা পর্যন্তই থাক, এগুলো পড়বে। এই লেসনটা সম্পর্কে কোনো কিছু যদি সমস্যা হয়ে থাকে, কোনো কিছু বুঝতে না পারো, তাহলে আমাকে বলবে। আর লেসনগুলোকে আমি কিভাবে আরও ভালো করে তোমাদেরকে প্রোভাইড করতে পারি, তোমরা কিভাবে চাইছো, সেটিও আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ।